অদ্ভুত কিছু ঘটতে দেখলে আমরা অবাক হই। এটা তো সাধারণ মনুষ্য চরিত্র, মানে এটা আমাদের বৈশিষ্ট্য, এটা তো আমরা হবই। কিন্তু যখন একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে, তখন বন্ধুরা আমরা অবাক হতে কিন্তু ভুলে যাই। নমস্কার দর্শক বন্ধু সকলকে, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই চ্যানেলে আমি গত কয়েকদিন ধরে একটি বিষয়ের উপর আলোকপাত করছি। একটা বিষয় আমাকে খুব নাড়া দিয়ে যাচ্ছে, যেটা স্বপ্নেরও অগোচর ছিল, আমরা ভাবিনি। যে সংস্থাটির উপর দায়িত্ব দেওয়া হয়েছিল অভয়ার বিচারের, যে আমরা আশা করেছিলাম সে বিচার পাবে, কিন্তু না, সেখানে দেখা যাচ্ছে অনেক গাফিলতি। তাদের মূলত দেখতে পাচ্ছি আমরা যে অনীহা, কাজটা করতেই যেন ইচ্ছা নেই, যেন জবরদস্তি করে তাদেরকে এই কাজে রত করা হয়েছে। অথচ প্রথম দিকে কিন্তু প্রথম কয়েকদিনের মধ্যেই একজন আধিকারিক 2-3 দিনের মধ্যেই দায়িত্ব নেওয়ার পরে তারা খুবই উৎসাহ নিয়ে কিন্তু কাজকর্ম করছিলেন, যথেষ্ট সিরিয়াস ছিলেন নিজেদের কাজে। এবং একজন আধিকারিককে ক্যামেরার সামনে একটি চ্যানেলে বলতে শুনেছিলাম, একটি কেন অনেক চ্যানেলের ক্যামেরাতেই দেখা গিয়েছে, বলতে শুনেছিলাম, তাকে প্রশ্ন করা হয়েছিল যে কিছু কি প্রমাণ পাওয়া গেল স্যার। তিনি তখন পরিষ্কার উত্তর দিচ্ছেন, আজও সেই ক্লিপিং অবশ্য করেই তাদের চ্যানেলে রয়েছে, যে অনেক কিছু বহুত কুচ, এই কথাটা তিনি কিন্তু বলেছিলেন। তাহলে যেখানে বহুত কুচ অনেক প্রমাণ পাওয়া গিয়েছে, সেই প্রমাণগুলির কি হলো? সেই প্রমাণগুলিকে কাজে লাগানো গেল না কেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো যদি একধারে সরিয়েও রাখি, তাহলেও কিন্তু আরও অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে এই সম্প্রতি আসা যে সিএফএসএল রিপোর্ট, যে কেন্দ্রীয় যে ল্যাবরেটরি, ফরেন্সিক ল্যাবরেটরি থেকে আসা, দিল্লির থেকে আসা যে রিপোর্ট, কোনোভাবে অনেক কিছু ট্যাম্পারিং হয়ে থাকলেও হয়তো এই রিপোর্টে ট্যাম্পারিং করা সম্ভব হয়নি, এবং তার জন্যই সত্যিটা এই রিপোর্ট জানিয়ে দিচ্ছে। এবং শোনা যাচ্ছে এই রিপোর্ট কিন্তু সিবিআইয়ের কাছে এসে গেছিলো সেপ্টেম্বরেই, শোনা কথা, চ্যানেল থেকে শোনা। তো এবং নিউজ পেপারেও পড়েছি, সেই ক্লিপিং আমার কাছে রয়েছে, যে গত 2-3 দিন আগেই এই খবরগুলো এসেছে। এবং অবাক করে দেওয়ার মতো নয়, অবাক নয়, আমরা হতবাক হয়ে গেছি। সিনিয়র ডক্টররাও পর্যন্ত প্রচণ্ড তারা মানে আপত্তি জানিয়েছেন যে কি করে এটা সম্ভব, এবং কেন এইভাবে তাহলে তদন্ত নাম করে এটা কি করা হচ্ছে, এটা কি প্রহসন ইত্যাদি। তাহলে বলি এক এক করে সেই কথাগুলো। আমার প্রথম কথা হচ্ছে, এই যে সিএফএসএল রিপোর্ট, তাতে কিন্তু শুধু এটা বলা হয়নি যে প্লেস অফ অকারেন্স যে সেমিনার রুম ছিল না, সেখানে সব কিছু নাট্যমঞ্চের মতন সাজিয়ে রাখা হয়েছিল, যেন পুনরায় ওখানে নাট্যাভিনয় হবে, কোনো কিছু পুনরাভিনয় করে দেখানো হবে, ঠিক যেন এরকমভাবে খুব গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে রাখা হয়েছিল মেয়েটির সমস্ত জিনিস। আমি অভয়ের কথা বলছি। তো যাই হোক, সকলেই বুঝতে পারছেন যে আরজিকর হাসপাতালে গত 4 মাস আগে ঘটে যাওয়া যে ভয়ঙ্কর দুর্ঘটনা বা হত্যা, এবং সঙ্গে ধর্ষণ করা হয়েছিল মেয়েটিকে, সেই ঘটনার কথাই আমি বলছি এই প্রতিবেদনে। তাহলে মন দিয়ে শুনুন পুরো প্রতিবেদনটা, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি ঠিক কোন দিকটায় আলোকপাত করতে চাইছি, কোন পয়েন্টগুলোতে। তো সিএফএসএল রিপোর্ট থেকে আমরা কিন্তু শুধু এটা জানতে পারিনি, আমি যেগুলো নিয়ে আগে আলোচনা করেছি, যে প্লেস অফ অকারেন্স বা অকুস্থল, ঘটনার বা দুর্ঘটনার অকুস্থল কি সেমিনার রুম ছিল, সেখানে বলা হয়েছে পরিষ্কারভাবে না, সেমিনার রুম খুব সম্ভবত ছিল না, কারণ সেখানে সব কিছু খুব গোছানো সাজানো ছিল। এবং প্রমাণ যে মানে অকুস্থল বলে যেটাকে বলা হয়েছিল, সেখান থেকে পাওয়া যে প্রমাণগুলো পরিচয় দিচ্ছে যে সেখানে কিন্তু কোনো ব্লাড স্টেনও সেভাবে পাওয়া যায়নি, এবং খুব সাজানো গোছানো ছিল। ধস্তাধস্তির চিহ্ন, যেটা একটা এই ধরনের, মেয়েটি যে প্রবল প্রতিরোধ করেছিল, সেটা পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে মেয়েটি আপ্রাণ, যতক্ষণ সে বেঁচে ছিল সে প্রবল প্রতিরোধ করেছিল। এটা খুব স্বাভাবিক, এরকম ঘটনায় সে প্রতিরোধ করবে। কিন্তু যেখানে তাকে পাওয়া গেছে, তার দেহটা যেখানে পাওয়া গেছে, সেখানে প্রতিরোধের কোনো চিহ্ন নেই, এই কথাটা সিএফএসএল রিপোর্ট থেকে কিন্তু জানা যাচ্ছে, যেটা হাইলাইটেড অবস্থায় আমরা দেখতে পেয়েছি রিপোর্টের মধ্যে ইয়েলো কালার দিয়ে যেটা হাইলাইট করা রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে তদন্ত যেভাবে করা হচ্ছে এবং সিএফএসএল এর রিপোর্টে যা বলা হচ্ছে, এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ একটা আর একটার বিপরীত। তো এখানে প্রশ্ন উঠবেই যে কিভাবে একটা আরেকটার বিপরীত হতে পারে। এবং এই যে সিএফএসএল রিপোর্ট, তারা যে তদন্তের ভিত্তিতে তারা রিপোর্ট তৈরি করেছে, তারপরে সিবিআই তদন্তটা শুরু হয়েছে, ধরে নেওয়া যায় এই তদন্তের ভিত্তিতে, কারণ তারা তদন্ত রিপোর্ট কিন্তু আগেই পৌঁছিয়ে দিয়েছিল উপযুক্ত আধিকারিকদের হাতে। এইখানে একটা বড় প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। আর একটা কথা আমি যে আমার আগের ভিডিওতেও বলেছি, যে আরজিকর হাসপাতালে যে 8তলার যে ওটি রুম, যেখানে সন্দীপ ঘোষ নিজের ওনার অপারেশন থিয়েটার বলে পরিচিত ছিল রুমটি, তার উল্টো দিকের যে ঘরটি, যেটি সিবিআই সিল করে দিয়ে গেছিলো, সেখানে ব্লাড স্টেনের মতন কিছু লাল, গাঢ় লাল রঙের
দাগ দেখা যাচ্ছে, যেটা এখনও রয়েছে বলে আমাদের ধারণা, কারণ ঘরটা সিল করা ছিল এতদিন পর্যন্ত, এবং সম্প্রতি সিলটা ভাঙা হয়েছে। শোনা যাচ্ছে যে এটা সিবিআইয়ের অনুমতি সাপেক্ষে, যে হ্যাঁ ঠিক আছে আপনারা ঘরটা খুলতে পারেন, এটা বলা হয়েছে। এবং যে এখন সম্প্রতি যিনি এমএসভিপি রয়েছেন তিনি জাস্ট তালাটা হয়তো খোলার অনুমতি দিয়েছিলেন, খোলা হয়েছিল, এবং সেই সময়ে এই সিএফএসের রিপোর্ট সামনে এসে যাওয়ায় কিন্তু ওই ঘরে ঢোকা হয়নি, যেমন ছিল ঘরটা আবার ওইভাবেই রেখে দেওয়া হয়েছে। পুনরায় সিল করা এখনও পর্যন্ত হয়েছে কি না জানা নেই, এখনও কোনো নিউজ রিলে আমরা এটা দেখিনি, এই পর্যন্ত জানা যাচ্ছে। কথাটা হচ্ছে তাহলে এই রুমটায় তারা গিয়ে, তাদের দল যখন ফরেন্সিক দল গিয়ে তদন্ত করে দেখেছিলেন, এবং পরবর্তীকালে সিবিআই তদন্ত করে দেখে নিশ্চয়ই তাদের কিছু মনে হয়েছিল, কারণ সেখানে একটা লিকেজ যে ভিডিও, যে লিক করা ভিডিওটায় দেখা গেছে যে রক্তমাখা গ্লাভস রয়েছে, কাঁচি ছুরি, যেগুলো সার্জিক্যাল জিনিস, যেগুলো প্রয়োজন এমনিতে ওই রুমে পড়ার প্রয়োজন হয় না, ওই রুমে কোনো সার্জারি হয় না। তাহলে ওখানে ওগুলো কে রেখেছিল, ওখানে ওগুলো কবে রাখা হয়েছিল, কেন রাখা হয়েছিল? এগুলো হতেই পারে যে ওই প্লেস অফ অকারেন্স যেটাকে বলা হয়েছে, যার ভিত্তিতে তদন্ত হয়েছে, কোনো সম্পর্ক নেই, এটা হতেই পারে। কিন্তু এইগুলো সম্পর্কে তদন্ত আদৌ শোনা যাচ্ছে যে করা হয়নি। কিন্তু তাহলে এই ঘরটা সিল করা কেন হয়েছিল? নিশ্চয়ই তদন্ত করা হবে, বা এর সঙ্গে কোনো যোগাযোগ থাকতে পারে, এরকম কোনো একটা আশা নিয়ে বা চিন্তাভাবনা নিয়ে নিশ্চয়ই ঘরটা সিল করা হয়েছিল। তাহলে ঘরটা সিল খোলার অনুমতি এইভাবে কেন কর্তৃপক্ষকে তারা হঠাৎ করে দিয়েই বা দিলেন? আর ঠিক একই সময়ে জিনিসটা কন্টেম্পোরারি হয়ে গেল, যে একই সঙ্গে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তারা মোটামুটি তদন্তে উপসংহার টেনে দিলেন। এইখানে একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু এসেই যাচ্ছে যে এগুলো কেন করা হলো। ব্যাপারটা এতটা বড় হয়ে গেছিল, হয়ে আছে এখনও পর্যন্ত, কারণ মেয়েটি বিচারের ধার দিয়েও যাচ্ছে না, মেয়েটির বিচারের ধার দিয়েও কেউ যাচ্ছে না। মেয়েটি বিচারের আশায় তার আত্মা এখনও অপেক্ষা করছে, তার বাবা মা বেঁচে রয়েছেন, তাদের মুখের দিকে তাকানো যায় না, তারা এখনও আশা নিয়ে আছেন যে তাদের মেয়ে একটা সুবিচার পাবে, এবং আমরা সাধারণ জনগণ আমরাও কিন্তু আশা নিয়েই বেঁচে আছি যে নিশ্চয়ই পাবে, কারণ আমাদের ঘরেও এরকম মেয়েরা রয়েছে, শুধু মেয়েরা নয় ছেলেরাও কিন্তু সেফ নয়। এই রকম ঘটনা যদি এগেন অ্যান্ড এগেন যদি ঘটতে থাকে, তাহলে কিন্তু ছেলেরাও কোথাও সেফ নয় তাদের কাজের জায়গায়। এই ধরনের ঘটনা ঘটে গেলে এবং তার কোনো সঠিক বিচার যদি না হয়, বা বিচারটা কোনোভাবে চাপা পড়ে যায়, চাপা দেওয়া হয় কি না দেওয়া হয় আমি বলতে চাই না, সেটা যারা বুঝবার সকলেই বুঝছেন, কিন্তু চাপা যদি পড়ে যায়, বিচারটা যদি না হয়, ব্যাপারটা যদি এরকম হয় ধোঁয়াশা, যে কি জানি কি হয়েছিল, আদৌ এরকম কিছু হয়েছিলই কি? কেউ বলছে যাদের বয়ান নেওয়া হয়েছে, যারা 4 জন পিজিটি ছিল সেদিন রাত্রিরে, শোনা যাচ্ছে তাদের একজনের বয়ান আরেকজনের বয়ানের সঙ্গে মিলছে না, তাদের প্রত্যেকের বয়ান নাকি নথিবদ্ধ করাই হয়নি। ইভেন যে প্রাইম সাসপেক্ট, যে সন্দীপ ঘোষ, যিনি জড়িত বলে তাকে অ্যারেস্ট করেছিল এই সিবিআই, তাকেও বলা হচ্ছে তার বয়ানও নথিবদ্ধ করা হয়নি। এটা কি সম্ভব? এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? এইখানেই আমার অনেক বড় একটা প্রশ্ন। সবচেয়ে বড় যে কথাটা, সেটা এবার আসি, যেটা খুবই প্যাথেটিক, বলতেও আমার খারাপ লাগছে, মুখে আটকাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু এটা ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনাও না, ইচ্ছাকৃত ঘটানো দুর্ঘটনা, এবং সেটাকে মেয়েটি নিজেকে শেষ করে দিয়েছে বলে প্রচার করার আপ্রাণ চেষ্টা যে করা হয়েছে, এবং সেই দিকেই ঘটনা প্রবাহকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে অবশ্যই নিশ্চয়ই প্রতিবাদ করার অধিকার আমাদের প্রত্যেকেরই আছে। তাহলে সবচেয়ে যে প্যাথেটিক যে কথাটাই সিএসএফএল রিপোর্ট থেকে জানার পরে আমাদের সিনিয়র ডক্টররা পর্যন্ত ব্যথিত, আহত, তারা আবার সিজিও কমপ্লেক্সে গিয়ে যারা আধিকারিক তাদের সঙ্গে শোনা যাচ্ছে দেখা করেছেন, হয়তো তারা কোনো স্মারকলিপি জমা দিয়েছেন, তারা কিছু বলতে চান, তারা কিছু আলোচনা করেছেন। আমরা সঠিকভাবে জানি না যে কী আলোচনা হয়েছে, তবে এটা জানা গেছে বাইরে এসে তারা যে কথাটা বলেছেন সেটা নিয়ে এবার আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে অভয়া, যে মেয়েটি মারা গিয়েছে, তাকে যে শুধু নিষ্ঠুরভাবে মেরে ফেলা হয়েছে, তার চশমার কাঁচ পর্যন্ত ভেঙে গিয়েছে, তার চোখ থেকে রক্ত বেরিয়ে এসছে, কারণ তার স্ট্র্যাঙ্গুলেশন হয়েছিল, তার গলা এত বাজেভাবে এত জোরে টিপে ধরা হয়েছিল, এটা তো আছে নিষ্ঠুরতা। তার কাঁধের হাড় যেটা কলারবোন, তার ফলে সেটা ভাঙা হয়েছে। এগুলো কি কোনো একজন মানুষের পক্ষেই এত কিছু করা সম্ভব? এই প্রশ্নটা কিন্তু বারে বারেই উঠবে, কারণ একজন মানুষ করছে এই জিনিসটা, অথচ সেই সময় মেয়েটি অন্য কোনোভাবে বাধা দিচ্ছেন, এটা হতে পারে না। আবার মেয়েটি বাধা দিয়েছে, তার প্রমাণ তার পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া যাচ্ছে, অথচ এই ছেলেটির সেরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তার নখ চুল কোনো কিছু পাওয়া যাচ্ছে না সেভাবে। শুধু যেটা পাওয়া গিয়েছে এবার সেটা নিয়ে আলোচনা করব। মেয়েটির প্রাইভেট পার্টস থেকে বলা হয়েছে যে পোস্টমর্টেম রিপোর্টে বোধহয় এসেছে এটা, যে আর ফরেন্সিকেও এসেছে, যে এই যে সঞ্জয় রায়, যে লোকটি, যে সিভিক ভলেন্টিয়ার যাকে ধরা হয়েছে, যাকে
সিসিটিভি ফুটেজেও দেখা গেছে যে ভোর রাতে সে ওই রুমে ঢুকছে কিন্তু সেমিনার রুমে, যেখানে মনে রাখতে হবে CFSL রিপোর্ট বলছে কোনো ঘটনাই ঘটেনি, হয়তো এখানে কিছুই ঘটেনি, কারণ ধস্তাধস্তির কোনো চিহ্ন ছিল না, পরিপাটি, সব কিছু পরিপাটি। ঠিক আছে, ফরেন্সিক থেকেই তো এগুলো জানা যায়, ডিটেলটা জানা যায়। তো কথা হচ্ছে যে সেখানে এই লোকটিকে ঢুকতে দেখা গেছে, বেরোতে দেখা গেছে, এবং একে ধরা হয়েছে। তার মেন যে কারণ সেটা হচ্ছে এর সিমেন্ট পাওয়া গেছে মেয়েটির প্রাইভেট পার্টসে বলতে সেখান থেকে যে লিকুইড সংগ্রহ করা হয়েছিল তার মধ্যে এর সিমেন্ট পাওয়া গিয়েছে, এটা বলা হয়েছে। এইখানে এবার বিরাট একটা প্রশ্ন কিন্তু বসে গিয়েছে, একটা প্রশ্ন চিহ্ন। কেন সেটা বলছি। এই যে সিনিয়র ডক্টররা যে মানে দেখা করে আসলেন সিজিও কমপ্লেক্সে গিয়ে আধিকারিকদের সঙ্গে, তারপর বেরিয়ে এসে তারা যে সাক্ষাৎকার দিচ্ছেন, আমরা ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছি। সেখানে তারা বলছেন, দুজন ডক্টর ছিলেন, ডক্টর সুবর্ণ গোস্বামী এবং আরেকজন ডক্টর ছিলেন, এই মুহূর্তে আমার তার নাম মনে নেই, দুজনেই কিন্তু বলছেন যেটা, যে কোনোভাবে মনে হচ্ছে, যেটা CFSL রিপোর্ট থেকে তারা বলছেন, কোনোভাবে হয়তো, মনে রাখতে হবে হয়তো কথাটা রয়েছে, যেহেতু কোনো কিছুই খুব কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়, সেজন্য হয়তো কোনোভাবে এই যে স্যাম্পেল, যে মেয়েটির প্রাইভেট পার্টসের থেকে যেটা সংগ্রহ করা হয়েছিল, তার মধ্যে সঞ্জয় রায়ের যে সিমেন্ট পাওয়া গিয়েছে, সেটা কিন্তু এই লিকুইডটা, ওই যে স্যাম্পেলটা কোনোভাবে হয়তো ট্যাম্পারিং করা হয়েছে, কোনো কিছু মেশানো হয়ে থাকতে পারে। এটা জানতে পেরে আমরা মর্মাহত। এটাও সম্ভব? তাহলে এমন কি ব্যাপার আছে যে একটি সিভিক ভলান্টিয়ার, তার শোনা যাচ্ছে প্রথম দিনেই শোনা গেছিল তার স্বভাব চরিত্র ভালো না, সে মাতাল, তার নজর ভালো না, সে খারাপ নজর দেয় মহিলাদের দিকে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, মানে তার চরিত্রের কোনোই ঠিক নেই। যদিও সে কিন্তু মনে রাখতে হবে সিভিক ভলান্টিয়ার, সে কিন্তু সরকারি চাকরি পেয়েছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, সেটা অবধিও মানলাম। তারপরে বলা হচ্ছে যে এর সিমেন্ট পাওয়া গেল আর বাকি কিছু পাওয়া গেল না, এবং CFSL রিপোর্ট বলছে ট্যাম্পারিং করা হয়ে থাকতে পারে। তাহলে যদি ধরা পড়েছে, যদি একা কাজটা করেছে, যদিও সেটা অন্যান্য রিপোর্ট বলছে না, যেভাবে মেয়েটিকে মারা হয়েছে, তার শরীরের যে পেলভিক বোন ভাঙা হয়েছে, কলার বোন ভাঙা হয়েছে, চশমার কাঁচ ভেঙে চোখে ঢুকে গেছে, চোখ থেকে রক্তপাত হয়েছে, স্ট্র্যাঙ্গুলেশন হয়েছে, সে প্রবল প্রতিরোধ করেছে। যদিও আবার বলা হয়েছে, রিপোর্টে লেখা হয়েছে, সেই যে টালা থানা, সেখান থেকে শোনা গেছে, লেখা হয়েছিল যে, আমি জানি না তাকে এখনও ধরে রাখা হয়েছে, যদিও শোনা গেছে যিনি লিখেছিলেন, আরও আছে এরকম অনেক কিছু আছে, লেখা হয়েছিল যে উইলফুলি রেপ, যদিও এই কথাটার মানে আমাদের জানা নেই, উইলফুলি কখনো রেপ হতে পারে না, জানা নেই সেটা কি, যাই হোক লেখা হয়েছিল এরকম অনেক কিছু। তাহলে কথা হচ্ছে যে ট্যাম্পারিং করা যদি হয়ে থাকে, তাহলে ট্যাম্পারিং করার প্রয়োজন কেন পড়বে যদি এই একটি লোকই রেপ এবং হত্যার কাজটা করে থাকবে? সে এমনকি হাই প্রোফাইল ব্যক্তি, যাকে দুদিনের মধ্যে ধরে ফেলা গেল, অথচ এটাকে ট্যাম্পারিং করে তারপর জমাটা দিতে হলো, স্যাম্পেলটা। এই প্রশ্নের কোনো সদুত্তর কিন্তু কোনো পক্ষ থেকে কেউ দিতে পারবে না, দিতে পারছে না, দিচ্ছে না, ইনফ্যাক্ট বলা ভালো দিচ্ছে না। এটা কি খুব আশ্চর্য নয় যে এই যে এত নানান স্যাম্পেল, নানান প্রমাণ বলা হচ্ছে, দুদিনের মধ্যে আমরা দেখলাম একজন আধিকারিক বললেন বহুত সবুত হ্যায়, বহুত কুছ মিলা হ্যায়। তো বহুত কুছ যখন মিলা হ্যায়, তাহলে সেই বহুত কুছগুলো কোথায় গেল? সেগুলো কেন কাজে লাগানো হলো না? 8 তলার যে রুম সিল করা হলো, সেই সিলড রুম কেন বলা হলো হ্যাঁ হ্যাঁ ওটা এবার খুলে আপনারা ইউজ করতে পারেন, যেহেতু অসুবিধা হচ্ছিল, চিকিৎসার কাজে অসুবিধা হচ্ছিল বলে ওটা খোলার পারমিশন পাওয়া যাবে কি না, একটা পারমিশন চাওয়া হয়তো হয়েছিল, যে অনেক দিন হয়ে গেছে, 4 মাস আমাদের প্রয়োজন, ওটা কি খোলা যাবে? তখন শোনা যাচ্ছে পারমিশন দেওয়া হয়েছে। এটা কি খুব আশ্চর্য নয়? সেখানে তদন্ত করার জন্যই তো সিল করা হয়েছিল, আর কি তদন্তের প্রয়োজন নেই? এটা মনে হলো তদন্ত না করেই, এটা কি ভারী আশ্চর্য নয়? প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। আমরা কি মনে করব এরকম কোনো ঘটনা ঘটেইনি? আর.জি. কর হাসপাতালের 4 তলায় যে বডি পাওয়া গিয়েছিল, যে ডাক্তার মারা গিয়েছিল, যার জন্য এত কিছু হলো সারা দেশ এবং বিদেশ জুড়ে, এত প্রতিবাদ, এত আন্দোলন, এত জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস বলে রাতের পর রাত জাগলো মানুষ, তার কি কোনোই মূল্য নেই? তার কি কোনো ভ্যালু নেই? সেগুলো কি বিনা কারণে করা হয়েছিল? এগুলো প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আমরা কিন্তু এগুলো বাস্তব অস্বীকার করতে পারি না। ঠিক বলছি তো বন্ধুরা? এবার যে সবচেয়ে আরও মানে হৃদয় বিদারক যেটা, সেই কথাটা বলি, যে CFSL রিপোর্ট বলছে যে এই মেয়েটি প্রাইভেট পার্টসে শুধু যে তাকে যে মানে ব্রুটালি রেপ করা হয়েছে, এজন্যই বলা হচ্ছে যে কোনো ভোঁতা অস্ত্র টাইপের জিনিস, মানে ভোঁতা বস্তু দিয়ে বারংবার উপর্যুপরি সেখানে আঘাত করা হয়েছে। কেন? এই প্রশ্নটা কিন্তু আবার উঠছে যে কেন এটা করা হবে? এই লোকটি যে রেপ করে বেরিয়ে যাচ্ছে, যে মেয়েটিকে হত্যা করে বেরিয়ে যাচ্ছে বলে মানে তাকে স্বীকার করে নেওয়া হয়েছে, সেই একমাত্র হত্যাকারী এবং রেপিস্ট, তাহলে কেন এই উপর্যুপরি ভোঁতা কিছু দিয়ে আঘাত করা হয়েছিল? এবং এই লোকটি কিন্তু
প্রথমে বোধহয় স্বীকার করেছিল, আমরা জানি না, এখন কিন্তু সে বারে বারে অস্বীকার করছে। সে বারবার বলেছে আমাকে ফাঁসানো হয়েছে। আমরা দেখেছি ইলেকট্রনিক মিডিয়ার বুমের সামনে সে বলবার চেষ্টা করছে ওই জাল ঢাকা গাড়ি থেকে যে আমাকে ফাঁসানোর চেষ্টা হয়েছে, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। সে সত্যি বলছে না মিথ্যা বলছে আজও জানা যায়নি, কারণ এখন আবার সে চুপ। এবং শোনা যাচ্ছে এমন একটি গাড়িতে তাকে নিয়ে যাতায়াত করা হয়েছে যে গাড়িটা হয়তো সাউন্ড প্রুফ, যে সে কোনো কথা বললেও শোনা যাবে না, এটা আমি জানি না, এটাও নানান ইলেকট্রনিক মিডিয়া বা কোনো চ্যানেলে শোনা কথা। কিন্তু এই যে বেসিক প্রশ্নগুলো, যে মেয়েটিকে এইভাবে কেন মারা হলো, সে কি এমন কিছু জেনে গেছিল যার জন্য দুর্নীতি বা কিছু কোনো কিছু, কেন মারা হলো এবং তাকে এত মানে তার ওপর এত রাগ থাকার কাদের কারণ, কাদের এত রাগ থাকবে, তাদের কি এমন কিছু সে জেনে ফেলেছিল যার জন্য এত রাগ যে উপর্যুপরি প্রাইভেট পার্টস এভাবে আঘাত করা হচ্ছে? এটা কি মানা যায়? আমাদেরই কোনো ঘরের মেয়ে, সে তার বাবা মার একমাত্র সন্তান, তারা বিচার পাবেন না, মেয়েটির আত্মা আজও বিচারের আশায় ঘুরে বেড়াচ্ছে। এটা কি মানা যায় বন্ধুরা? এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আর একটা বিষয় না বললেই নয়, যেটা খুব অদ্ভুত লেগেছে আমার, এত বড় একটা কেস যেটা নিয়ে এত হালকাভাবে কীভাবে কেউ কাজ করতে পারে। যারা সাক্ষ্য দেবে তাদের তো একটা লিস্ট বানানো হয়েছে নিশ্চয়ই, অথচ জানা যাচ্ছে যে ডেপুটি সুপার কিনা যে অভয়ার মা বাবাকে খবরটা দিয়েছিল বাড়িতে, যিনি ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে, প্রথমে বলেছিলেন অসুস্থ, চলে আসেন, কিছুক্ষণ পরে অভয়ের বাবা আবার তাকে ঘুরিয়ে ফোন করায়, তিনি বলছেন যে না, বা তিনি নিজেই ফোন করেছিলেন হবে যে আপনার মেয়ে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে, আপনারা চলে আসুন। এবং খুব রুডলি সেটা বলা হয়েছিল, একটা ফোন রেকর্ড পাওয়া গিয়েছিল যেখানে শোনা গিয়েছিল ভয়েসটা, যে রুডলি বলা হচ্ছে, মানে তার মধ্যে কোনো সমবেদনা নেই, কিছু নেই এরকম একটি ঘটনার জন্য। অথচ আশ্চর্যজনকভাবে যেটা বর্তমানে জানা যাচ্ছে, সাক্ষ্য গ্রহণের সময়, যেহেতু এই এত বড় হসপিটালে অনেকজন ডেপুটি সুপার রয়েছেন, সেই ডেপুটি সুপার যিনি ফোন করেছিলেন তার সাক্ষ্য নেওয়ার কথা ছিল, ডেফিনেটলি তার নাম থাকার কথা এই লিস্টের মধ্যে, অথচ সাক্ষ্য নেওয়া হয়েছে অন্য একজনের, মানে পাঠানো হয়েছিল অন্য একজনকে, তার সাক্ষ্য নেওয়া হয়েছে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা হয়ে থাকলে এটা তো অনেক বড় একটা ঘোটালা বলবো, এটা তো অনেক বড় অন্যায় হয়েছে। এবং সেই অন্যায়টা যদি না জানতে করা হয়ে গিয়ে থাকে, সেটা আবার কারেকশন করা যায়। ওনার বয়ান আজও অবধি নেওয়া হয়নি, ওনার সাক্ষ্য। এটা প্রচণ্ড একটা, আমার কাছে একটা মানে কি বলবো, সাংঘাতিক আশ্চর্য ঘটনা লাগছে, যে ওনাকে কে বলতে বলেছিল, কেন বলতে বলেছিল, উনি কেন বলেছিলেন, এরকম অদ্ভুত কথা। এবং সেম কথা আরেকজন যে পিজিটি, সে কিন্তু বডিটা দেখে সঙ্গে সঙ্গে সে কিন্তু কোনো পরীক্ষাও করেনি, সে বেরিয়ে এসেই চিৎকার করতে শুরু করে যে মেয়েটি নিজেকে শেষ করে দিয়েছে, এই কথাটা বলে, সেই ওয়ার্ডটা বলে। কিভাবে সে বডি পরীক্ষা না করে, মানছি সে ডাক্তার, বডি পরীক্ষা না করে সে কিভাবে এই কথাটা বলতে পারলো? তাহলে কি এগুলো প্রি প্ল্যান ছিল যে এরম বলতে হবে, এরম গিয়ে দেখে এরকম এসে বলতে হবে? দেখে তো তাই মনে হচ্ছে সাধারণ চোখে। এটার জন্য কোনো বিশেষ ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে না, সাধারণ মানুষ তো বলে দেবে। যারে তাকে শেখানো না থাকলে সে বাইরে এসে দেখেই কেন বলতে থাকবে যে ও নিজেকে শেষ করে দিয়েছে? কিভাবে এটা সম্ভব? এটা গেল। এবং এই প্রসঙ্গে বলি যে বডি যখন পরীক্ষা করা হচ্ছে, তখন আমি নাম বলতে চাই না, 4 জন ডাক্তার ঢুকেছিলেন, নামটা সবাই জানে, নামগুলো ভেসে বেড়াচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন চ্যানেলে আমরা শুনতে পাচ্ছি, এবং আমার মনেও নেই ইনফ্যাক্ট অত নামটা, পুরো নামটা। একজন সিনিয়র ডক্টরই হবেন, মানে মোটামুটি সিনিয়র, পিজিটি নন তিনি বোধহয়, গিয়ে বা পিজিটি হলেও হতে পারেন। একবার শোনা যাচ্ছে তিনি স্টেথোস্কোপ দিয়ে মেয়েটিকে পরীক্ষা করেন এবং বুঝতে পারেন যে মেয়েটির দেহে প্রাণ নেই। এটা একটা থিওরি। এবং আরেকটা থিওরি শোনা যাচ্ছে যে মোবাইলের টর্চ জেলে মেয়েটিকে পরীক্ষা করা হয়, যেটা কিন্তু বেআইনি, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। এটা যদি করা হয়ে থাকে তাহলে সেটা কিভাবে গ্রাহ্য হতে পারে, এটা একটা প্রশ্ন। এবং এই প্রসঙ্গেই বলি যে এরকম বেআইনি কাজ কিন্তু আরও অনেক করা হয়েছে। যেমন যে মেয়েটি মারা গিয়েছে, তার বাবা মা তার দেহটা দেখতেও পেল না, অথচ তাকে তড়িঘড়ি করে তার বডিটা কিন্তু শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিতে হলো। এবং দুটো বডি আগে রাখা ছিল, তাদেরকে মানে পার হয়ে সেই বডি দুটোকে পেছনে করে দিয়ে এই বডিটা জ্বালানোর প্রয়োজন কেন হয়ে পড়লো, আমরা আজ অবধি কেউ বুঝতে পারিনি। যে কোনো কিছু কি লুকোনো, কোনো কিছু কি আড়াল করার চেষ্টা হয়েছিল? এটা কিন্তু প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো কিন্তু আমরা ভুলতে এজন্যই পারবো না যে এই ঘটনাটা কিন্তু অনেক দূর গড়িয়েছিল এবং এখনও তার কোনো সমাধানের কোনো সূত্রই দেখা যাচ্ছে না। এটা কিন্তু ঘটনা যে এরকম বেআইনি কাজ আরও অনেক করা হয়েছে। যেমন যখন রিপোর্ট লেখা হচ্ছে যে মেয়েটির মৃত্যুর সময়, একটা তো সময় নথিবদ্ধ করতে হবে, তখন লেখা হচ্ছে 12টা 44, দুপুর 12টা 44, অথচ সকাল 9:30 থেকে 10টার মধ্যে খুব বেশি হলে তার দেহ কিন্তু আবিষ্কার হয়ে গিয়েছে। তাহলে মৃত্যুর সময় তো এখানে প্রচুর ডাক্তার,
তারা প্রত্যেকেই বুঝতে পারবেন, যে কেউ টেস্ট করলেই বুঝতে পারবেন। অথচ মৃত্যুর সময়টা কেন পিছিয়ে দুপুরবেলায় লেখা হচ্ছে? মা বাবাকে কেন তার বডি বিকেল পর্যন্ত দেখতে দেওয়া হচ্ছে না, যেখানে তার বডির পরীক্ষা নিরীক্ষা সারাদিন ধরে চলছে? একবার চোখের দেখা দেখতে চাওয়া হয়েছিল, সেটা দেখতে দেওয়া হয়নি। 3বার চাদরের রং বদলে যাওয়া, এরকম অনেক কিছু সামনে কিন্তু এসেছে, যেগুলো কিন্তু যথেষ্ট সন্দেহ, প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগায়। যে এই প্রশ্নগুলো কিন্তু আসাটা স্বাভাবিক, এগুলো কোনো অস্বাভাবিক প্রশ্ন নয়। এবং সবচেয়ে যেটা বড় প্রশ্ন, যে সন্ধে 6টার পর পোস্টমর্টেম হওয়ার কথা নয়, তাহলে কেন পোস্টমর্টেম সন্ধে 6টার পর হলো, দ্বিতীয়বার পোস্টমর্টেম হলো না, এবং সেটা গ্রাহ্য হলো? এবং সেটা গ্রাহ্য হলো কিভাবে, সেই পোস্টমর্টেমের রিপোর্ট গ্রাহ্য কিভাবে হতে পারে, এইটা আমি এখনও বুঝতে পারিনি। এবং এগুলো করা কেন হয়েছিল, এত তাড়াহুড়ো কেন পড়েছিল, যেখানে শোনা গেছে, জানা গেছে মর্গে প্রচুর জায়গা ছিল, বডি রাখার জায়গা ছিল না, এরম কিন্তু নয়। এবং এর চেয়েও বড় প্রশ্ন, যে হাসপাতালে মেয়েটি এইভাবে মৃত্যুবরণ করলো, এত ব্রুটালি তাকে রেপ এবং মার্ডার করা হলো, সেই হাসপাতালেই তার পোস্টমর্টেম হলো, এবং সেটাও শোনা যাচ্ছে কোনো সিনিয়র চিকিৎসক করেননি, জুনিয়ররাই করেছে। এটা কি খুব আশ্চর্য নয়? এবং সবচেয়ে বড় কথা, সন্ধ্যের পর খুব সামান্য আলোয় পোস্টমর্টেম করা হয়েছে, এটাও কিন্তু আইনগতভাবে হওয়ার কথা নয়। তাহলে এগুলো কেন করা হলো? এই প্রশ্নগুলো যাদের দেখার কথা, যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কেন তাদের চোখ এড়িয়ে যাবে? তারা কেন এগুলোকে ধর্তব্যের মধ্যে আনবেন না? এই প্রশ্নগুলো কিন্তু থাকলো। এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। যতক্ষণ অজানা থাকবে, মানুষ কিন্তু ভাবতে থাকবে, মানুষ কিন্তু উত্তর চাইবে। এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের পেতে হবে। বিচারের আশায় থাকবো, এবং বিচার কোনো পক্ষ থেকে আসবেই, ভগবানের দরবার থেকে হলেও বিচার কিন্তু আসবে। এই আশা নিয়ে আমি আমার এই প্রতিবেদন আজকে এখানেই শেষ করছি। নমস্কার।